students, welcome back to another video tutorial from Deepak's classes, and in this particular video আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, এবং তারপরে আমরা দেখব এই জুলের সূত্রের সিজিএস ও এসআই পদ্ধতিতে কিরকম গাণিতিক রূপটা হয়ে থাকে, এবং তারপরে আমরা দেখব আমাদের গৃহস্থলিতে এই জুলের সূত্রের কিছু ব্যবহারিক প্রয়োগ, যেটি আমরা বৈদ্যুতিক ইস্ত্রি, বৈদ্যুতিক হিটার, ইলেকট্রিক বাল্ব এবং ফিউজের কার্যনীতির মাধ্যমে বোঝার চেষ্টা করব। সেই জন্য তোমরা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটিকে তোমরা লাইক করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরো নতুন এরকম ভিডিওস পাওয়ার জন্য। তো চলো আর দেরি না করে শুরু করি। সরাসরি আমরা জুলের সূত্র বলতে কি বুঝি, বা আমরা জুলের সূত্র কি করে প্রতিষ্ঠা করব। দেখো, মনে রাখতে হবে, যখন কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহীটি কিন্তু তড়িৎ প্রবাহিত হতে একটা বাধার সৃষ্টি করে, এবং ওই পরিবাহীটির মধ্যে দিয়ে তড়িৎকে কিন্তু ওই বাধাটিকে অতিক্রম করে প্রবাহিত হতে হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আর এই সময় কিন্তু ওই পরিবাহীর মধ্যে তড়িৎ শক্তিটি একটি কার্য সম্পন্ন করে, আর এই কার্যেরই কিছুটা অংশ তাপ শক্তি রূপে মুক্ত হয়, যার জন্য পরিবাহীটি ক্রমশ গরম হয়ে ওঠে। এই জন্যই একটি পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ কালে পরিবাহীটি ক্রমশ গরম হয়ে ওঠে এবং তাপ শক্তি উৎপন্ন করে। এবার আমরা এখানে পরীক্ষায় একটা কোশ্চেন দেয় যে কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন এই যে তাপ উৎপন্ন হচ্ছে এর আণবিক ব্যাখ্যা দাও। পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে দেয় না, পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় উৎপন্ন তাপের আণবিক ব্যাখ্যা দাও। এর উত্তরটা কি হবে না, এর উত্তরটা হবে, আমরা জানি কি না, কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হওয়ার কারণ কিন্তু মুক্ত ইলেকট্রনের চলাচল। এই মুক্ত ইলেকট্রনগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। এবার তোমরা আগে জেনেছো যে ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হবে। যেহেতু ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হচ্ছে, সেই কারণে তড়িৎ প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এবার এই পরিবাহীটির মধ্যে যখন মুক্ত ইলেকট্রনগুলি চলাচল করে তখন মুক্ত ইলেকট্রনগুলির চলাচলের সময় এদের সংঘর্ষ হয়। কাদের সাথে সংঘর্ষ হয়? ওই পরিবাহীটির মধ্যে উপস্থিত বিভিন্ন রকমের আয়ন ও পরমাণুর সঙ্গে। ফলে এই মুক্ত ইলেকট্রনের যে গতিশক্তি, সেই গতিশক্তিটি কিন্তু ওই পরমাণু বা আয়নের কম্পন শক্তিতে স্থানান্তরিত হয়। ফলে ওই পরিবাহীটির মধ্যে যে আয়ন বা পরমাণুগুলি আছে সেগুলি কিন্তু কম্পিত হতে শুরু করে, আর যত বেশি সংঘর্ষ হবে তত গতিশক্তি কম্পন শক্তিতে রূপান্তরিত হবে। আর এই কম্পন শক্তি কিন্তু বহিঃপ্রকাশ ঘটে কি রূপে? তাপ শক্তি রূপে। ফলে পরিবাহীটি ক্রমশ গরম হয়ে ওঠে। এই গেল তাপীয় প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তার একটি গাণিতিক ব্যাখ্যা। এবার আমরা এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করব। দেখো, আমি এখানে একটা বর্তনী আঁকছি। ধরে নাও এটা একটা বর্তনী, বর্তনীটার একটা রোধ, এটা একটা ব্যাটারির সঙ্গে আমরা কানেক্ট করছি, ব্যাটারির ধনাত্মক প্রান্ত, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত। তাহলে কারেন্ট এদিক থেকে এদিকে এরকম ভাবে ফ্লো করবে। ব্যাটারিটার ধরে নিচ্ছি তড়িৎ চালক বল ই, আর অভ্যন্তরীণ রোধ ধরে নিলাম স্মল আর। আর এখানে রোধ ধরে নিচ্ছি এটার এ, এদিকে একটা পয়েন্ট ধরে নিলাম যেটা ভি এ, আর এদিকে একটা আমি পয়েন্ট ধরে নিলাম ভি বি। এবার ধরে নিচ্ছি ভি এ গ্রেটার দ্যান ভিবি। তো যথারীতি কারেন্ট এদিক থেকে এদিকে প্রবাহিত হবে, আর কত কারেন্ট প্রবাহিত হবে সেটা ধরে নিচ্ছি আই। তাহলে এই গেল একটা বর্তনীর একটা সম্পূর্ণ চিত্র। এবার দেখো, তোমরা তড়িৎ প্রবাহ মাত্রা থেকে কিন্তু জেনেছো যে কোনো একটি পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার মান বার করতে গেলে কি করে আমরা মান বার করি না, আধানের মানকে সময় দিয়ে আমরা ভাগ করি। তাহলে আমরা জানি কি না, আমরা জানি না I is equal to Q by
টি মানে একক সময়ের মধ্যে দিয়ে কতটা হচ্ছে আধান প্রবাহিত হলো কোনো পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। এখান থেকে তাহলে কিউ এর মান কি হতে পারে, বা কিউ ইজ ইকুয়াল টু আইটি, এটা বলা যেতে পারে। এবার ভাবো তড়িৎ বিভবের সংজ্ঞা কিভাবে হচ্ছে বলেছিলে কার্যের ধারণা থেকে। না বলেছিলে যে হচ্ছে দুটি বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য, বা বলতে পারো যে হচ্ছে একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে একক আধানকে নিয়ে যেতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলেছিলাম হচ্ছে আমরা বিভব প্রভেদ। তাহলে এখানে আমরা বলতে পারি বিভব প্রভেদ দিয়ে যদি আমরা বলি, বিভব প্রভেদ V is equal to W by Q। এবার W by Q যদি হচ্ছে বিভব প্রভেদ হয় তাহলে এখানে কৃতকার্য কি হবে, তাহলে এখান থেকে আমরা কৃতকার্য is equal to বলতে পারি, বা W হচ্ছে কৃতকার্য, আর এখানে Q ধরে নেওয়া হয়েছে কি আধান। তাহলে W is equal to কি হবে, W is equal to হবে V into Q। এবার এই যে Q এর মানটা আমরা এখানে দেখলাম IT, এই মানটা আমরা এখানে হচ্ছে পুট করতে পারি, তাহলে আবার বা লিখতে পারি, বা W is equal to V into I into T। এটার মানটা আমরা কোথা থেকে পেলাম না, আমরা এখানে জানি Q is equal to IT। এবার দেখো ওহমের সূত্র কি বলে, ওহমের সূত্র বলে যে হচ্ছে V is equal to IR, মানে হচ্ছে বিভব পার্থক্য is equal to প্রবাহ মাত্রা ও রোধের হচ্ছে গুণফলের সমান। তাহলে এইখানে দেখো তো, তাহলে যদি ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি, ওহমের সূত্রানুযায়ী আমরা জানি V is equal to IR, তাহলে I is equal to কি হবে, I is equal to হবে V by R, বা হচ্ছে আমরা এই V এর জায়গায় এই IR টা হচ্ছে লিখতে পারি, এই V এর জায়গায় V is equal to IR লিখতে পারি। তাহলে এই মানটাকে আমরা এবার এখানে যদি পুট করি, বা W is equal to IR into I into T, এখানে আমরা দেখলাম V is equal to IR, এই মানটা আমরা পুট করলাম ওহমের সূত্র অনুযায়ী। তাহলে এখানে তাহলে বলা যেতে পারে, বা W is equal to I square RT, তাহলে এই পরিমাণ কিন্তু কার্য সম্পন্ন হয়, বা এই পরিমাণ কার্য হচ্ছে করে কে করে, তড়িৎ কোষটি। আর আমরা জানি কার্য করার সামর্থ্যকেই বলা হয় হচ্ছে তড়িৎ শক্তি। তাহলে এই পরিমাণ কার্য সম্পন্ন করে তড়িৎ কোষটি, আর এই তড়িৎ কোষটি এই পরিমাণ কার্য সম্পন্ন করার ফলে যে সামর্থ্যটি অর্জন করে যাকে বলা হবে তড়িৎ শক্তি। এবার হচ্ছে আমরা একটু আগের পড়ার কথা আমাদেরকে মনে করতে হবে। আমরা হচ্ছে আগের ক্লাসে আমরা জেনেছিলাম যদি কিছু পরিমাণ কার্যকে যদি সম্পূর্ণরূপে আমরা তাপে কনভার্ট করতে পারি তাহলে উৎপন্ন তাপ ওই কার্যের সঙ্গে সমানুপাতিক হয়। এটা হচ্ছে তাপ ও কার্যের তুল্যতার সূত্র, যে একটি কাজকে কিছু পরিমাণ কার্যকে যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায় তাহলে ওই উৎপন্ন তাপ কার্যের সঙ্গে সমানুপাতিক হয়। এবার এইটাই কিন্তু আমরা এবার দুরকম ভাবে প্রমাণ করব, একটা হচ্ছে সিজিএস এ আর একটা হচ্ছে এসআই তে। সিজিএস এ মান কি হতে পারে, এসআই তে মান কি হতে পারে, এবার সেটাই হচ্ছে আমরা দুরকম ভাবে করার চেষ্টা করব। সেজন্য উপরের পোরশনটা হচ্ছে আমি মুছবো এখন। দেখো আমরা তাহলে এইটা জেনে গেলাম, তাহলে আমরা শুরু করব হচ্ছে এইখানটা থেকে। তাহলে আমি প্রথমেই লিখছি W is equal to, এইটা আমরা জানি বার করেছি, W is equal to I square RT। এটা হচ্ছে আমরা জেনেছি যে কার্য কতটা করে একটা হচ্ছে তড়িৎ কোষ, না সেটা হচ্ছে I square RT। এবার এটা দুটো ভাবে হচ্ছে করব, একটা হচ্ছে SI তে করব, একটা হচ্ছে CGS এ করব।
এবার এই দুটো করার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হচ্ছে যে কি না, তো তাপ ও কার্যের তুল্যতা সূত্র অনুযায়ী যেটা বললাম যে যদি কিছু পরিমাণ কার্যকে তাপে রূপান্তরিত করা হয় তাহলে উৎপন্ন তাপ কার্যের সমানুপাতিক। তাহলে আমরা এখানে লিখতে পারি তাপ ও কার্যের তুল্যতা সূত্রানুযায়ী W সমানুপাতিক H। এখানে Hটা কি? Hটা হচ্ছে উৎপন্ন তাপ। তাহলে এই W ইজ ইকুয়াল টু, আমি এখানে লিখতে পারি একটা ধ্রুবক আনলাম JH। এই যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, ধ্রুবকটার নাম তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবার হচ্ছে আমরা একটা এসআই তে করব, একটা হচ্ছে সিজিএস এ করব। এবার দেখো এসআই তে কার্যের একক কি ভাবো, এসআই তে কার্যের একক হচ্ছে জুল, আবার এসআই তে তাপের একক কি, তাপের এককও হচ্ছে জুল। তাহলে এইখানে যদি আমরা কার্যের জায়গায় বসাই 1 জুল আর তাপের জায়গায় বসাই যদি হচ্ছে আরো 1 জুল, তাহলে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত হবে? জুল জুল কেটে যাবে, জুল জুল কেটে গিয়ে কি পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। তাহলে দেখো যদি এসআই অনুযায়ী হয় তাহলে হচ্ছে এসআই তে আমরা হচ্ছে কি লিখছি না, কার্যের একক, কার্যের একক ধরে নিচ্ছি 1 জুল। আবার এসআই তে তাপের এককও কি হয়? 1 জুল। তাহলে এই 1 জুল 1 জুলটা যদি আমি এখানে বসাই তাহলে কি হবে? 1 জুল ইজ ইকুয়াল টু জে ইনটু 1 জুল। তাহলে জে ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে দেখো জে ইজ ইকুয়াল টু হবে 1, কোন রকম হচ্ছে জুলের হচ্ছে থাকবে না, কারণ জুল হচ্ছে দুটো কেটে যাচ্ছে এদিক ওদিক করে। তাহলে জে এর মান হচ্ছে কত? 1 এসআই তে। এবার দেখো আমরা এখানে লিখেছি W ইজ ইকুয়াল টু I স্কয়ার আর T, আবার এখানে লিখছি W ইজ ইকুয়াল টু JH। এটাকে হচ্ছে আমরা 1 নম্বর নাম দিয়ে দিই আর এটাকে হচ্ছে আমরা 2 নম্বর নাম দিই। তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি তো, দেখো দুটো থেকে আমরা বলতে পারি কিনা যে JH ইজ ইকুয়াল টু I স্কয়ার আর T, কারণ W ইজ ইকুয়াল টু I স্কয়ার আর T, আবার W ইজ ইকুয়াল টু JH। এবার আমরা দুটোই হচ্ছে এক কার্য, একই পরিমাণ কার্য হয়েছে। তাহলে এখান থেকে বলা যায় H is equal to I স্কয়ার আর T বাই J। এবার এসআই তে J এর মান কত? এসআই তে J এর মান 1, তাহলে যেটা হচ্ছে এখানে 1 হয়ে যাচ্ছে। তাহলে এসআই তে H is equal to I স্কয়ার আর T জুল, I স্কয়ার আর T জুল। এককটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে যদি হচ্ছে এসআই তে হচ্ছে আমাদের বার করতে বলে তাহলে উৎপন্ন তাপের মান হবে I স্কয়ার আর T জুল। এবার হচ্ছে আমরা সিজিএস এ মান বার করি। দেখো সিজিএস এবার একটু কমপ্লিকেটেড। সিজিএস এ কার্যের একক হচ্ছে তোমার বলতে পারো জুল, আবার সিজিএস এ তাপের একক হচ্ছে কিন্তু ক্যালোরি। এবার তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি হবে? দেখো সিজিএস এ কার্যের একক এটা জুল হয় আবার আর্গ হয়। এই জুল আর আর্গের মধ্যে কি সম্পর্ক একটু পরে আমি বলছি। যদি ধরি তাহলে হবে 4.2 জুল যদি হচ্ছে আমরা কার্যের একক জুলে লিখি, আর যদি হচ্ছে আর্গে লিখি তাহলে হবে বা 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। এটা হচ্ছে কার্যের সিজিএস। আর তাপের একক ক্যালোরি, তাপের একক ক্যালোরি। তার মানে বলতে পারো যে হচ্ছে 1 ক্যালোরি পরিমাণ তাপ উৎপন্ন করতে গেলে কত পরিমাণ কার্য সম্পন্ন করতে হবে? 4.2 জুল পরিমাণ কার্য সম্পন্ন করতে হবে, বা
1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে গেলে 4.2 ইন্টু 10⁷ আর্গ কার্য সম্পন্ন করতে হবে। তাহলে এর মানগুলো যদি আমি এখানে হচ্ছে বসাই, তাহলে দেখো এটা কি হয়ে যাবে, তাহলে দেখো W যদি JH হয়, W এর জায়গায় আমি কত বসাবো, আমি জুলটা দিয়েই করছি 4.2 জুল। তাহলে 4.2 জুল J ইন্টু H এর জায়গায় আমি 1 ক্যালোরি বসাবো, 1 ক্যালোরি। তাহলে J এর হচ্ছে এককটা কি হবে, বা J এর মানটা কি হবে, যান্ত্রিক তুল্যাঙ্কের মান দেখো হচ্ছে হবে 4.2 বাই 1, লেখার দরকার নেই, তাহলে এককটা কি হবে 4.2 জুল পার ক্যালোরি। এটা কিন্তু মনে রাখতে হবে যে J এর মান CGS এ হলো 4.2 জুল পার ক্যালোরি। এবার এই মানটাকে হচ্ছে আমরা এখানে পুট করব 1 ও 2 থেকে, তাহলে আগের মতো আমরা লিখতে পারি যে JH I²RT বা H I²RT বাই J। এবার এখানে J এর মান কত, J এর মান আমরা বার করেছি 4.2। তাহলে এবার দেখো, তাহলে এখানে উপরে থাকছে I²RT, উপরের এককটা কি, এটা তো হচ্ছে সম্পূর্ণ কার্য, কার্যের একক হচ্ছে উপরে থাকছে জুল, আর নিচে কি থাকছে 4.2 জুল পার ক্যালোরি। তাহলে দেখো জুল জুল কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, শুধু হচ্ছে ক্যালোরি পড়ে থাকছে। তাহলে বলতে পারি বা H I²RT বাই 4.2 ক্যালোরি। তাহলে এইটা হলো হচ্ছে CGS এ উৎপন্ন তাপ। যদি হচ্ছে তোমাদের অঙ্কে দেখে নেবে ক্যালোরিতে বার করতে বলছে না হচ্ছে SI তে বার করতে বলছে, যদি হচ্ছে SI তে উৎপন্ন তাপ বার করতে বলতে বলে তাহলে কিছু এখানে ভাগ করতে হচ্ছে না। কিন্তু যদি CGS এ বা ক্যালোরিতে উৎপন্ন তাপ বলতে জিজ্ঞাসা করে, তাহলে হচ্ছে I²RT কে কিন্তু 4.2 দিয়ে ভাগ করতে হবে, তারপর মানটা বেরোবে। এবার অনেক বইতে হচ্ছে এইটা এরকম ভাবে না লিখে, যদি এইগুলো সব এক হয়, মানে I1 R1 T1 মানে প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, রোধ 1 ওহম আর সময় 1 সেকেন্ড হয়, তাহলে যদি একক ধরে নেওয়া হয় 1/4.2 হয়, তাহলে ভ্যালুটা দাঁড়ায় H (0.24 I²RT ক্যালোরি। ঠিক আছে, এই মানটাও হচ্ছে তোমরা লিখতে পারো, যেটা ইচ্ছা, আগেরটাও লিখতে পারো, বা একদম যদি হচ্ছে ভাগ করো, এককে যদি হচ্ছে 4.2 দিয়ে হচ্ছে ভাগ করে দেখে নাও, তাহলে দেখবে 4.2 এর জায়গায় তুমি হচ্ছে ভাগ করার পর 0.24 এই মানটা হচ্ছে পাবে। তাহলে এই গেল হচ্ছে তুমি কি করে একটা বর্তনীর তাপীয় যে মান, তাপীয় রাশির যে মান সেটা নির্ণয় করবে। পরীক্ষায় কিন্তু অবশ্যই দেখে নেবে কোশ্চেনে SI তে বলছে না CGS এ। এবার এইখানে আমরা দেখবো হচ্ছে জুলের সূত্র কোনটা। দেখো জুলের সূত্র কিন্তু সবগুলোকেই বলবে জুলের সূত্র, এইটাকেও বলবে জুলের সূত্র, এইটাকেও বলবে জুলের সূত্র, এটাকেও বলবে জুলের সূত্র। তাহলে জুলের সূত্র কোনটা, তা এইটা হচ্ছে জুলের সূত্রের রূপ, কিন্তু এইখানে কোন রকম যান্ত্রিক তুল্যাঙ্কের কথা আমরা বলছি না। এবার যান্ত্রিক তুল্যাঙ্কের কথা বললে সেখানে আবার একটা SI, একটা হচ্ছে CGS, এই দুটো যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এই দুটো হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে আমরা ফর্মুলা ব্যবহার করব। আর যদি শুধু জুলের সূত্র বলে তাহলে এইটা। এবার পরীক্ষায় কোশ্চেনটা হচ্ছে এই যে ব্যাপারটা আমরা করলাম, এর কোশ্চেনটা কি দেবে, এর কোশ্চেনটা দেবে যে জুলের সূত্রে CGS ও SI পদ্ধতিতে কি মান হতে পারে, তার একটা হচ্ছে গাণিতিক যে হচ্ছে প্রমাণ, সেটি হচ্ছে বর্ণনা করো। তখন সেক্ষেত্রে তোমাকে CGS ও SI তে আলাদা করে এরকম ভাবে করতে হবে। এবার অনেক সময় কোশ্চেন দেয় যে যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে কি বোঝো, মানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে কি বোঝো, মানে তোমার J এর সংজ্ঞা চাইছে, J এর সংজ্ঞাটা চাইছে। দেখো এর সংজ্ঞাটা আমি বলবো একটু পরে, কিন্তু আগে আমরা হচ্ছে জুলের সূত্র যদি পরীক্ষায় দেয়, কোশ্চেনটা কিভাবে দেবে যে জুলের 3টি সূত্র বর্ণনা করো। আমাদের 1841
খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেমস প্রেসকট জুল ইনি এই একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কতটা পরিমাণে তাপ উৎপন্ন হবে সেই সংক্রান্ত তিনি 3টি সূত্র বলেছিলেন। যেই 3টি সূত্রকে যদি সাম আপ করো, যদি যোগ করো, তাহলে কিন্তু সূত্রটা এটাই আসবে। এবার কি করে আসবে সেটা হচ্ছে আমরা এক্ষুনি দেখব। দেখো এখানে আমাদের টোটাল 3টে হচ্ছে আমরা রাশির মধ্যে হচ্ছে কম্পেয়ার করব। কি কি? একটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, একটা হচ্ছে পরিবাহী রোধ, আর একটা হচ্ছে সময়, কতক্ষণ ধরে হচ্ছে তড়িৎটা প্রবাহিত হচ্ছে। সেইটার মধ্যে হচ্ছে আমরা তুলনামূলক যে মিল, তুলনামূলক যে হচ্ছে সামঞ্জস্য, সেটা খোঁজার চেষ্টা করব। জুলের প্রথম সূত্র, 1 নম্বর সূত্র। তাহলে জুলের এখানে আমরা যেটা করছি প্রথম সূত্র, এবার আমি যে অর্ডারে বলবো সেই অর্ডারে হয়তো পরীক্ষায় তুমি নাও লিখতে পারো, অন্য অর্ডারেও লিখতে পারো, মানে 1 নম্বর সূত্র তুমি 2 নম্বর সূত্রে, 2 নম্বর সূত্র 3 নম্বর সূত্রে, সেটা কোনো রকম হচ্ছে ম্যাটার করে না, কিন্তু 3টে সূত্রই যেন হচ্ছে তোমাকে লিখতে হবে। প্রথম সূত্র বলে, 1 নম্বর সূত্র, যে কোনো একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে উৎপন্ন তাপ ওই পরিবাহীটিতে যতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক যদি আর এবং টি অপরিবর্তিত থাকে, মানে চেঞ্জ না হয়। মানে প্রথম সূত্রটা বলছে এইচ উৎপন্ন তাপ আই এর বর্গের সমানুপাতিক যদি আর আর টি অপরিবর্তিত থাকে, মানে আনচেঞ্জড। কোন রকম পরিবাহীটির রোধ আর সময়কাল কতক্ষণ ধরে যদি তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা যদি তুমি পরিবর্তিত না করো, যত বেশি তড়িৎ প্রবাহিত করবে তত হচ্ছে তোমার তাপ উৎপন্ন বেশি হবে। সেকেন্ড সূত্র বলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীটির রোধের সঙ্গে সমানুপাতিক যদি ওই পরিবাহীটির মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় অপরিবর্তিত থাকে। মানে যত একটা পরিবাহীর রোধ বাড়বে তত হচ্ছে পরিবাহীটির তড়িৎ প্রবাহ, তত হচ্ছে পরিবাহীটির তোমার উৎপন্ন তাপের পরিমাণও বাড়বে। আর 3 নম্বর সূত্র উনি বললেন পরিবাহীটিতে উৎপন্ন তাপ সময়ের সঙ্গে সমানুপাতিক যদি আই এবং আর অপরিবর্তিত থাকে। মানে পরিবাহীটির তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ যদি অপরিবর্তিত থাকে তাহলে সেক্ষেত্রে যতক্ষণ ধরে, যত বেশি সময় ধরে তড়িৎ প্রবাহিত হবে তত বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে। এবার এই 3টে সূত্রকে দেখো একসাথে হচ্ছে আমরা লিখতে পারি এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি, বা এটাকে লেখা যেতে পারে, বা ধ্রুবকটাকে মানে সমানুপাতিক চিহ্নটাকে তোলার জন্য h = i স্কয়ার RT বাই j। এবার কেন j দিয়ে ভাগ হলো আর কেন হচ্ছে নরমালি আমরা যখন তুলি সমানুপাতিক থেকে যখন হচ্ছে আমরা ইকুয়ালস টু তে আনতে যাই, যখন হচ্ছে আমরা ধ্রুবক দিয়ে সেটাকে গুণ করি, এখানে আমরা হচ্ছে ধ্রুবকটা দিয়ে হচ্ছে ভাগ করলাম। কেন ভাগ করলাম একটু আগেই হচ্ছে দেখতে পেয়েছি যে কেন j দিয়ে ভাগ হলো। তাহলে এখানে যেটা কি না, এখানে হচ্ছে যেটা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবার পরীক্ষায় অনেক সময় কোশ্চেন দেয় যে j এর সংজ্ঞা। এবার মনে রাখবে যদি বলে হচ্ছে জুলের গাণিতিক রূপটি কি, তোমরা কিন্তু এইটা লিখবে। জুলের গাণিতিক রূপ h = i স্কয়ার RT বাই j, যেখানে j হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবার পরীক্ষায় কোশ্চেন দেয় যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে কি বোঝো। দেখো এখানে যদি i 1 হয়, r 1 হয়, t 1 হয়, তাহলে h হবে j এর ব্যস্তানুপাতিক। মানে আমি বলতে চাইছি i যদি 1 অ্যাম্পিয়ার হয়, যদি r যদি 1 ওহম হয়, আর t যদি 1 সেকেন্ড হয়, তাহলে বলা যায় h = 1/j, এটা বলা যায়। তাহলে এখান থেকে আমরা j এর সংজ্ঞাটা দিতে পারি না, কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে এক একক সময়ে
যদি একক পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এবং পরিবাহীটি যদি একক রোধ বিশিষ্ট হয়, তাহলে প্রথম থেকে যদি আরো সংজ্ঞায়িত করে বলা যেতে পারে, একক রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে যদি একক পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, এবার এককের জায়গায় তোমরা হচ্ছে রাশিগুলো লিখতে পারো, মানে একক ওহম, 1 ওহম বিশিষ্ট কোনো রোধ, 1 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ যদি 1 সেকেন্ড প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীটিতে উৎপন্ন তাপের অনন্যককে বলা হবে ওই পরিবাহীটির যান্ত্রিক তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। কারণ দেখো, যদি H ইকুয়াল টু 1/J হয়, তাহলে J ইকুয়াল টু ডেফিনেটলি 1/H হবে, মানে যতটা তাপ উৎপন্ন হবে তার অনন্যক। একক পরিবাহীর মধ্যে যতটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার 1 সেকেন্ড তড়িৎ প্রবাহিত হলে যতটা তাপ উৎপন্ন হবে, সেই উৎপন্ন তাপের অনন্যককে বলা হবে ওই পরিবাহীর যান্ত্রিক তুল্যাঙ্ক। এবার হচ্ছে আমরা এই যে হচ্ছে এই W ইকুয়াল টু I স্কয়ার RT, এই যে হচ্ছে মানটা আমরা হচ্ছে দেখলাম, এই W ইকুয়াল টু I স্কয়ার RT, বা এখানে আমরা যেটা হচ্ছে পরবর্তীকালে জুলের সূত্র দিয়ে হচ্ছে প্রুফ করলাম, H ইকুয়াল টু I স্কয়ার RT বাই J। এখানে যদি আমরা যেটা না লিখি, মানে শুধু যদি লিখি H ইকুয়াল টু I স্কয়ার RT, এটাকে আমরা যদি হচ্ছে বিভব প্রভেদের টার্মস দিয়ে হচ্ছে প্রকাশ করতে চাই, মানে আমরা সাধারণত জানি যে হচ্ছে যখন একটি পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, তত হচ্ছে কি হয় না, হচ্ছে বিভব এর প্রবাহ মাত্রা হ্রাস পায়, আর এর সাথে কি হয় না, তাপীয় ফল বা হচ্ছে উৎপন্ন তাপ হচ্ছে কি হয় না, উৎপন্ন তাপ হচ্ছে বৃদ্ধি পায়। একটু আগে আমরা দেখলাম যত রোধ বেশি হবে তত উৎপন্ন তাপও হচ্ছে বেশি হবে। কিন্তু এমন একটা কন্ডিশন আছে যেখানে রোধের মান বাড়ালেও তাপের মান বাড়ার বদলে কমতে থাকে। ইয়েস, রোধের মান বাড়ালেও তাপের মান বাড়ার বদলে কমতে থাকে। কি করে? দেখো কি করে হচ্ছে আমরা সেটা প্রমাণ করব। আমরা জানি H ইকুয়াল টু, আমরা লিখতে পারি এটা, যদি আমরা ধরে নিই ওইটা SI তে আমরা দেখেছিলাম H ইকুয়াল টু I স্কয়ার RT বাই J। এবার যদি আমরা SI তে করি, J এর মানটা হচ্ছে 1 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে H ইকুয়াল টু I স্কয়ার RT। এখানে আমরা SI তে আমরা দেখেছি, SI তে J ইকুয়াল টু 1, এটা হয়ে যাচ্ছে। তাহলে এবার এইখানে আমরা হচ্ছে এই যে IR টা আছে, এটাকে আমরা বিভব প্রভেদে হচ্ছে টার্মসে প্রকাশ করতে চাই, মানে এখানে বিভব প্রভেদ মানে ভোল্ট হচ্ছে আমরা আনতে চাই। তাহলে এখানে আমরা উপর আর নিচে দেখো যদি R দিয়ে গুণ করি, বা I ইকুয়াল টু I স্কয়ার R স্কয়ার বাই T বাই R, উপরেও R গুণ করেছি নিচেও R গুণ করেছি, তাহলে একই হলো। তাহলে এইখানে দেখো বলা যায় এটাকে, বা H ইকুয়াল টু IR এর হোল স্কয়ার T বাই R। এবার IR টা দেখো হচ্ছে আমরা জানি কি V ইকুয়াল টু IR, তাহলে বলা যায় তো H ইকুয়াল টু VT বাই R, V স্কয়ার T বাই R। কারণ কি আমরা জানি V ইকুয়াল টু IR, এটা হচ্ছে আমরা ওহমের সূত্র অনুযায়ী হচ্ছে জানি। তাহলে দেখো, যদি কোনো একটি বর্তনীর বিভব প্রভেদ যদি ধ্রুবক থাকে, যদি হচ্ছে বিভব প্রভেদ চেঞ্জ না হয় আর সময়ও যদি ধ্রুবক থাকে, তাহলে বলা যেতে পারে H সমানুপাতিক 1/R, বা বলা যেতে পারে H R এর সঙ্গে ব্যস্তানুপাতিক। এটা কখন হবে? যদি V এবং T অপরিবর্তনীয়, মানে চেঞ্জ হবে না। এবার ভেবে বলো, কোন বর্তনীতে কোন সার্কিটে V আনচেঞ্জড থাকে? অবশ্যই তোমরা হচ্ছে বলার চেষ্টা করবে মনে মনে, অবশ্যই তোমরা ঠিক ধরেছো, সমান্তরাল যে হচ্ছে সার্কিট,
আমরা আগের ভিডিওতে দেখেছি শ্রেণী সমবায় আর একটা সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় প্রত্যেকটি রোধ একটি বিন্দুতে মিলিত হচ্ছিল আর এদের শেষ প্রান্ত আরেকটি বিন্দুতে মিলিত হচ্ছিল, এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব প্রভেদ কিন্তু দুটো বিন্দুর আনচেঞ্জড, অপরিবর্তিত থাকে। সেই জন্য সমান্তরাল সমবায় কিন্তু রোধ বেশি পরিমাণে যুক্ত করলেও উৎপন্ন তাপ কিন্তু বাড়ার বদলে কমতে থাকে, কারণ একমাত্র সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায় এটা হবে না, কারণ শ্রেণী সমবায় বিভব প্রভেদ দুটো প্রান্তে সেম থাকে না। সেই জন্য সমান্তরাল সমবায় যেহেতু বিভব প্রভেদ দুটি প্রান্তে সেম থাকে, সেই জন্য এদের ভি এবং যদি টিটাকেও যদি আমি অপরিবর্তনীয় রাখি, মানে আনচেঞ্জড রাখি, তাহলে যত বেশি পরিমাণে আমি রোধের মান বাড়াবো তত কিন্তু উৎপন্ন তাপ কমতে থাকবে। তাহলে এই গেল হচ্ছে সম্পূর্ণরূপে জুলের সূত্র এবং হচ্ছে তার গাণিতিক রূপ। একটা এসআই তে দেখলাম, একটা হচ্ছে সিজিএস এ দেখলাম, কিন্তু অঙ্ক করার সময় অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে কখন কোন ফর্মুলাটা ব্যবহার করবে। যদি এসআই তে বলে তাহলে হচ্ছে শুধু H = I²RT, আর যদি সিজিএস এ বলে তাহলে হচ্ছে এইটাকে 4.2 দিয়ে ভাগ করতে হবে। এবার কোশ্চেন যদি এসআই বা সিজিএস কিছু বলে দেওয়া না থাকে তাহলে তুমি কি করবে? তাহলে অবশ্যই গো ফর দা এসআই, কারণ এসআইটা লেস কমপ্লিকেটেড, তোমাকে 4.2 দিয়ে ভাগ করতে হচ্ছে না। এবার আমরা দেখব যে আমাদের গৃহস্থলীর বর্তনীতে বা গৃহস্থলীতে যে সমস্ত হচ্ছে কয়েকটি এই যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় তাদের কার্যনীতি। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব। বৈদ্যুতিক বাল্বের ক্ষেত্রে কি বৈশিষ্ট্য থাকে আর কি ধরনের তার ব্যবহার হয় বৈদ্যুতিক বাল্বের ভেতরে, এই সমস্ত কিছু হচ্ছে আমরা এখন জানবো। দেখো, বৈদ্যুতিক বাল্বের যে তারটি ব্যবহার করা হয় সেই তারটি হচ্ছে টাংস্টেন নামক এক প্রকারের ধাতু দিয়ে তৈরি। এবার এই টাংস্টেন ধাতুটির বৈশিষ্ট্য কি? টাংস্টেন ধাতুটির বৈশিষ্ট্য হচ্ছে এটার গলনাঙ্ক অনেক অনেক বেশি, প্রায় 3380 ডিগ্রি সেলসিয়াস, মানে সহজেই কিন্তু এটা গলবে না। এবার যদি তুমি খুব ভালো করে লক্ষ্য করে থাকো, একটা ইলেকট্রিক বাল্বের মধ্যে দুটি তামার তার প্রবেশ করে, সেই দুটি তামার তার পরস্পরের সঙ্গে একটা টাংস্টেনের তার দিয়ে কিন্তু যুক্ত থাকে। মানে একটা বৈদ্যুতিক বাল্বের স্ট্রাকচারটা হয় হচ্ছে এরকম। এবার এইখান দিয়ে একটা তামার তার এরকম ভাবে যায়, আর এইখান দিয়ে আর একটা তামার তার এরকম ভাবে যায়। তাহলে এই দুটো হচ্ছে কি তামার তার, কপার। আর এইখানে দুটি তামার তারের সঙ্গে সংযুক্ত থাকে যেই তারটি, সেটি হচ্ছে টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। তাহলে এটা হচ্ছে টাংস্টেন ধাতুর তৈরি। এই টাংস্টেন ধাতুর গলনাঙ্ক অনেক বেশি, 3380 ডিগ্রি সেলসিয়াস। এই উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হওয়ার জন্য এরা সহজেই গলে যাবে না। আর একটা বৈশিষ্ট্য কি টাংস্টেন তারের, এর রোধাঙ্ক হচ্ছে অনেক বেশি হয়, ফলে উচ্চ রোধ যাদের হবে একটু আগে তাপ উৎপন্ন করতে পারবে, ফলে এটি উজ্জ্বল ভাবে আলো দেবে। তাহলে পরীক্ষায় তোমাদেরকে 4টে বৈশিষ্ট্য মনে রাখতে হবে। কি আমাদের তার ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে টাংস্টেন, টাংস্টেনের গলনাঙ্ক অনেক বেশি, তাহলে উচ্চ গলনাঙ্ক কত? 3380 ডিগ্রি সেলসিয়াস। উচ্চ রোধাঙ্ক, রোধ হচ্ছে অনেক বেশি, ফলে অনেক বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে এবং উজ্জ্বল ভাবে জ্বলবে। কিন্তু এবার এই টাংস্টেনটি যখন উজ্জ্বল ভাবে জ্বলছে, এটির হচ্ছে কোন রকম যাতে হচ্ছে জারণ না ঘটে, সেই জন্য বাল্বটিকে সম্পূর্ণ বায়ু নিরুদ্ধ করা হয়, মানে সম্পূর্ণ বায়ু হচ্ছে বার করে দেওয়া হয়, এবং এর পরিবর্তে বাল্বটির মধ্যে নাইট্রোজেন বা নিষ্ক্রিয় গ্যাস আর্গন দিয়ে হচ্ছে ভর্তি করা হয়। তাহলে এর মধ্যে নাইট্রোজেন বা আর্গন গ্যাস দিয়ে সম্পূর্ণ বাল্বটিকে ভর্তি করা হয়। কিন্তু বর্তমানে এই টাংস্টেন তারের পরিবর্তে আরেক রকমের তার ব্যবহার করা হচ্ছে, যার নামটা তোমরা অবশ্যই মনে রাখবে, উলফ্রেমাইট। তারটির নাম বর্তমানে যেটা ব্যবহৃত হচ্ছে, উলফ্রেমাইট। উলফ্রেমাইট, এই উলফ্রেমাইটের মধ্যে কি কি থাকে? উলফ্রেমাইটের মধ্যে টাংস্টেন থাকে
তার সাথে হচ্ছে লোহা আর ম্যাঙ্গানিজ মিশিয়ে এই সংকর ধাতুটি তৈরি করা হয়। লোহা আর হচ্ছে ম্যাঙ্গানিজ টাংস্টেনের সঙ্গে মেশানো হয়, ফলে এর গলনাঙ্ক আরো বেশি বৃদ্ধি পায় এবং রোধাঙ্ক বৃদ্ধি পায় এবং এর কিন্তু সহজেই তারটি ছিঁড়ে যায় না, ফলে এর যে হচ্ছে তাপ ব্যয় সেটাও কিন্তু হচ্ছে মানে ইলেকট্রিসিটিও বেশি পরিমাণে এরা সঞ্চয় করে। তাহলে এই গেল হচ্ছে ইলেকট্রিক বাল্বের কি গঠন হতে পারে তার একটি সম্পূর্ণ ধারণা। এরপর আমরা দেখব যে বৈদ্যুতিক হিটার। বৈদ্যুতিক হিটারের মধ্যে যেই প্রকারের তারটি ব্যবহার হয়ে থাকে তার নাম নাইক্রোম তার। এই নাইক্রোম তারটি একটি সংকর ধাতু, যার মধ্যে কি কি থাকে? লোহা, নিকেল, ক্রোমিয়াম। লোহা, নিকেল, ক্রোমিয়াম এই তিনটি ধাতুর সমন্বয়ে গঠিত হয় নাইক্রোম তার। আর এই তারের বৈশিষ্ট্য কি? উচ্চ গলনাঙ্ক এবং বাল্বের মতোই উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট, সহজে এরা হচ্ছে গলবে না এবং প্রচুর পরিমাণে রোধ বিশিষ্ট হওয়ায় এদের কি হয়? তাপ উৎপন্ন করার ক্যাপাসিটিও অনেক বেশি হয় এবং এদেরকে একটা হচ্ছে অন্তরকের মধ্যে রাখা হয়। অন্তরকটি সাধারণত ফায়ার ক্লে, বৈদ্যুতিক হিটারের ক্ষেত্রে ফায়ার ক্লে দিয়ে তৈরি হয়, যেটি শর্ট সার্কিট হওয়া থেকে বাঁচায়। এরপর হচ্ছে আমরা দেখব বৈদ্যুতিক ইস্ত্রি। বৈদ্যুতিক ইস্ত্রির ক্ষেত্রেও আগের বৈদ্যুতিক হিটারের মতোই একই প্রকারের তার ব্যবহার করা হবে, নাইক্রোমের তার। আমি তোমাদের জন্য হচ্ছে বোর্ডে লিখে দিচ্ছি নাইক্রোম। এই নাইক্রোমের তারের মধ্যে থাকে আয়রন, ক্রোমিয়াম আর হচ্ছে নিকেল। এটা হচ্ছে আয়রনের মধ্যে প্রেজেন্ট থাকবে ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক ইস্ত্রি প্লাস হিটার। ইলেকট্রিক হিটার দুটোরই হচ্ছে একই বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? উচ্চ গলনাঙ্ক, উচ্চ রোধাঙ্ক। এবার সবশেষে আমরা যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টপিক, ফিউজ সম্পর্কে আলোচনা করব। ফিউজের কাজ কি? ফিউজের কাজ, যখন একটা হচ্ছে সুইচ বোর্ডের মধ্যে একটা ফিউজ বর্তমান থাকে, এর কাজ যদি অ্যাক্সিডেন্টালি হিউজ ভোল্টেজের কারেন্ট এসে যায় তাহলে ফিউজের যে তারটি আছে সেটি গলে যাবে এবং এই বোর্ডের সঙ্গে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি যুক্ত আছে তাদেরকে রক্ষা করবে। এই হচ্ছে ফিউজের কাজ। এবার ফিউজের ক্ষেত্রে যে তারটি ব্যবহার করা হয় সেটিও একটি সংকর ধাতু। অবশ্যই এগুলি কিন্তু তোমরা সবাই খাতায় লিখবে। এই সংকর ধাতুটি কি দিয়ে তৈরি হয়? সীসা ও টিন। সীসার থাকে হচ্ছে 75% আর টিন থাকে 25%। এই 75% সীসা এবং 25% টিনের মিশ্রণে যে সংকর ধাতুটি উৎপন্ন হয় সেই সংকর ধাতুটি কিন্তু ফিউজের তার হিসেবে ব্যবহৃত হয়। ফিউজের তারের বৈশিষ্ট্য কি হতে পারে? ফিউজের তারের বৈশিষ্ট্য কিন্তু হবে এর রোধাঙ্ক বেশি কিন্তু গলনাঙ্ক অনেক কম। খাতায় কিন্তু অবশ্যই তোমরা এটা লিখবে। গলনাঙ্ক কম হওয়ার ফলে কি হবে? যদি হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট এসে যায় তাহলে এই ফিউজ তারটি সহজেই হচ্ছে গলে যাবে এবং গলে গিয়ে বর্তনীটি বিচ্ছিন্ন হয়ে যাবে, ফলে কোনো রকম বৈদ্যুতিক যন্ত্রপাতির কোনো রকম ড্যামেজ হবে না। আর মনে রাখতে হবে এই ফিউজের সঙ্গে কিন্তু অন্যান্য যে সমস্ত সুইচ বোর্ডের যে বর্তনীগুলি সেগুলি কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। আগের ভিডিওতে আমি তোমাদেরকে এটা বলেছি। ফলে যদি ফিউজ এর তারটি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি কাজ করবে না। এই গেল হচ্ছে ফিউজের তারের বৈশিষ্ট্য। এবার মনে রাখবে ফিউজের তারের হচ্ছে সমস্ত ফিউজের তারের কিন্তু একই রকমের হয় না। দেখবে যদি তোমরা দেখে থাকো তোমাদের ঘরের বর্তনীর যে ফিউজের তার সেই তারটি অনেকটা তুলনামূলকভাবে সরু, কিন্তু যদি হচ্ছে একদম মেন সুইচ যেখানে হচ্ছে ইলেকট্রিকের মিটার বক্স আছে সেই মিটার বক্সের যে ফিউজ তার সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা মোটা। কেন? তার কারণ তোমার ঘরের মধ্যে যে ফিউজ তারটি আছে সেটি হচ্ছে শুধুমাত্র ঘরের যে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো তার সঙ্গে সম্পর্কিত, কিন্তু মিটার বক্সে যে ফিউজ তারটি আছে সেই তারটি কিন্তু পুরো বাড়ির যত রকমের বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে সবার সঙ্গে সম্পর্কিত। তার মানে কি তোমার ঘরের ফিউজের তারটা লোড খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ কয়েকটা বৈদ্যুতিক যন্ত্রপাতিকে কন্ট্রোল করছে। কিন্তু মেন সুইচে ফিউজের তারটি কিন্তু অনেকগুলি বৈদ্যুতিক যন্ত্রপাতিকে নিয়ন্ত্রণ করছে বলে এর লোড অনেক বেশি হবে, মানে এর হচ্ছে অতটা রোধ দিলে চলবে না, সেই জন্য এটা একটু মোটা করা হয়। আমরা জানি যত ব্যাসার্ধ বাড়বে রোধ একটু তুলনামূলকভাবে হচ্ছে কম হবে, সেই জন্য মেন সুইচের যে হচ্ছে ফিউজের তার সেটি গৃহস্থের বা ঘরের
ফিউজের তারের থেকে তুলনামূলকভাবে মোটা হয়। এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয় যে মিটার বক্সের বা মেন সুইচের ফিউজের তারের ব্যাসার্ধ ঘরের ফিউজের তারের ব্যাসার্ধের থেকে মোটা হয় কেন? তার উত্তর হবে যেহেতু ঘরের ফিউজের তারটি শুধুমাত্র ঘরের যে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি তার রোধকে নিয়ন্ত্রণ করছে বা সেখানের প্রবাহ মাত্রাকে নিয়ন্ত্রণ করছে, তাই এটি বেশি রোধের সম্মুখীন হবে না। সরি, তাহলে এটা ভুল বললাম, যে তাহলে এটি হচ্ছে খুব বেশি পরিমাণে যদি হচ্ছে রোধ দেয় তাহলে প্রবলেম হবে না। কিন্তু মিটার বক্সের যদি হচ্ছে যে তারটি আছে ফিউজের সেটি যদি হিউজ অ্যামাউন্ট হয়, যদি সরু হয়, তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, তার মানে রোধ বেশি। যদি বেশি পরিমাণে রোধ প্রয়োগ করে তাহলে তড়িৎটা প্রবাহিত হয়ে আমার ঘরে আসতেই পারবে না। সেই জন্য মিটার বক্সের তারটি তুলনামূলকভাবে মোটা করা হয়। এবার অনেক সময় পরীক্ষায় একটা কোশ্চেন দেয়, এই ফিউজ তারের রেটিং বলতে কি বোঝো? অনেক সময় দেখবে ফিউজের উপরে লেখা থাকে 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, বা দোকানেও আমরা যখন ফিউজ কিনতে যাই দোকানদাররাও আমাদেরকে জিজ্ঞেস করে কত অ্যাম্পিয়ারের ফিউজ চাই, 5, 10, 15, এগুলোর মানেটা কি? মানে হচ্ছে ফিউজের রেটিং বলতে কি বোঝো? পরীক্ষায় কোশ্চেন দেবে যে একটি ফিউজের প্রবাহ মাত্রার রেটিং 5 অ্যাম্পিয়ার বলতে কি বোঝো? না, এর উত্তরটা হচ্ছে যদি ফিউজটির মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ প্রবাহিত হয় তাহলে ফিউজের যে তারটি আছে সেটি ছিঁড়ে যাবে বা সেটি গলে যাবে এবং সম্পূর্ণ বর্তনীটি বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে হাইয়েস্ট ওখানে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হতে পারবে, 5-এর চেয়ে হচ্ছে বেশি হলে পুরো বর্তনীটি বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এই গেল সম্পূর্ণ তাপ সংক্রান্ত জুলের সূত্র। তারপর দেখলাম বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক ইস্ত্রি, তারপর ইলেকট্রিক বাল্ব, এবং সবশেষে আমরা ফিউজের কার্যপ্রণালী সম্পর্কে জানতে পারলাম। যদি ভিডিওটির মাধ্যমে তোমরা সম্পূর্ণ টপিকটি বুঝে থাকো, ভিডিওটিকে অবশ্যই লাইক করো, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং ডান দিকে যে হচ্ছে বেল আইকনটি আছে সেটি সাবস্ক্রাইব করার পর চ্যানেলটিকে অবশ্যই প্রেস করো আরো নতুন এরকম ভিডিও সম্পর্কে, তাহলে তোমরা সহজেই জানতে পারবে।